নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে এমন কোনো ব্যক্তি নেই যার সেভিংস অ্যাকাউন্ট নেই। প্রত্যেকের কোনো না কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। আজকে অর্থাৎ 2026 সালে দাঁড়িয়ে ব্যাংকিং নিয়ম এখন অনেক স্বচ্ছ। এই ব্যাংকিং আমরা ব্যবহার করি, অর্থাৎ ব্যাংকে আমরা লেনদেন করি, টাকা জমা করি, তোলা করি এবং বিভিন্ন রকম ব্যাংকের যে সমস্ত ফিচার্স রয়েছে, সুবিধা রয়েছে সেগুলো নিই। কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে করতে একটা জিনিস ভুলে যাই এবং অনেক ভুল করে ফেলি, যার কারণে আমাদের বাড়িতে আয়কর দপ্তর থেকে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসতে পারে। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনি কত টাকার ট্রানজেকশন করলে বা কত টাকার ক্যাশ জমা করলে বছরে আপনি সুরক্ষিত থাকবেন। তার উপরে যদি আপনি করেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডেঞ্জার জোনে চলে যেতে পারেন, যদি আপনার কোনো কিছু প্রপার ডকুমেন্টস না থাকে। ইনকাম ট্যাক্সের নোটিশ আপনার কাছে চলে আসতে পারে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পুরো বিষয়টা খোলসা করবো আপনাদের সামনে, যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আপনি ক্যাশ বা নগদ জমা করেন, তাহলে মোটামুটি আপনি ঠিকঠাক সুরক্ষিত থাকবেন। ফাইন্যান্সিয়াল ইয়ারের জমার কথা বলছি। তো প্রথমেই আমি যেটা আসবো, সেটা হচ্ছে নগদ বা ক্যাশ টাকা জমার লিমিট। আপনি বছরে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল বছর হচ্ছে, ওই বছর অনুযায়ী এক বছরে যদি 10 লক্ষ টাকার বেশি আপনি ক্যাশ বা নগদ জমা করেন, তাহলে ব্যাংক কিন্তু আপনার এই তথ্যটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে পাঠাতে বাধ্য, মানে বাধ্যভাবে পাঠায়। কেন বলি, এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে এক বছরে 10 লক্ষ টাকা, আপনি সেই 10 লক্ষ টাকা একদিনে জমা করুন বা পুরো বছরে আপনি মাসে 50,000 1 লক্ষ টাকা করে জমা করুন, এক বছরে আপনার 10 লক্ষ টাকা যদি ক্রস করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডাটাটা ব্যাংক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেয়। এবার এখানে আপনার মনে একটা প্রশ্ন থাকতেই পারে, যে আমার দেখা গেল, মানে আপনার একাধিক অ্যাকাউন্ট রয়েছে একই ব্যাংকে। মনে করুন আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট, এটা স্টেট ব্যাংকে আমার নামে 3টে অ্যাকাউন্ট রয়েছে। এবার এই 3টে অ্যাকাউন্টে যদি ভাগাভাগি করে দেখা গেল 10 লক্ষ টাকা পেরিয়ে গেল, একটা ব্যাংকে কথা বলছি না, 3টে ব্যাংক মিলে যদি 10 লক্ষ টাকা পেরিয়ে যায়, সেক্ষেত্রেও আপনার এই জিনিসটা ইনকাম ট্যাক্স জানতে পারবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানতে পারবে। এছাড়াও আপনার এটা মনে হতে পারে যে আমার যদি আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সে আমার দেখা গেল SBI, PNB, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক, এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এবার আমি দেখা গেল আমার 15 লক্ষ টাকা রয়েছে, প্রত্যেকটা ব্যাংকে আলাদা আলাদা করে আমি রাখলাম, তাহলে তো হচ্ছে না একটা ব্যাংকে 10 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কাছে যাবে। কেন যাবে? কারণ ইনকাম, মানে ব্যাংক অ্যাকাউন্টে আপনি একটা কমন কার্ড ইউজ করেন, সেটা হচ্ছে প্যান কার্ড, যেটা ইনকাম ট্যাক্স আপনাকে দিয়ে থাকে, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনি পেয়ে থাকেন। এবং সেই প্যান কার্ডটা প্রত্যেকটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে, যার ফলে আপনি কোন সময়ে কি ট্রানজেকশন করছেন বা কত আপনার ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা জমা তোলা হলো ব্যাংক থেকে, সবকিছু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু জানতে পারে। তাকে কিন্তু লুকানোর কোনো আইন নেই। তো মোট কথা হচ্ছে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি আপনি 10 লক্ষ টাকার বেশি নগদ জমা করেন বা ক্যাশ জমা করেন, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স আপনাকে নোটিশ পাঠাতে পারে, সেই টাকার সোর্স জানতে চাইতে পারে। এবার চলে আসি, যে আপনি যদি অনলাইন বা ইউপিআই লেনদেন করেন, তো এক্ষেত্রে আপনি বলে রাখি যে আপনি ধরুন ফোন পে কারো কাছে বা গুগল পে বা চেকে পেমেন্ট নিচ্ছেন, বা যাই হোক বিভিন্ন কারণ, বিভিন্ন জায়গাতে মানে ডিজিটালি পেমেন্ট নিচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা নিন বা 1 কোটি টাকা নিন, আপনি চাইলে 10 কোটি টাকা, 50 কোটি, 1000 কোটি টাকাও নিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যেখান থেকে নিচ্ছেন, অর্থাৎ সেই যে টাকা নিচ্ছেন, উৎসটা, সেটা কিন্তু একদম সোর্সটা আপনার সঠিক, মানে প্রমাণ থাকতে হবে, যে কি আপনাকে উৎসটা দেখাতে হবে যে আমি এই কারণে যেন টাকাটা নিলাম। এমনি এমনি তো কেউ আপনাকে 10 কোটি টাকা দেবে না। 10 কোটি টাকা আপনি যখন অনলাইনে নিচ্ছেন, আপনি অনলাইন ট্রানজেকশন হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, তার প্রপার যে সোর্স সেটা আপনাকে দিতে হবে, মানে কি কারণের জন্য আপনি টাকাটা নিচ্ছেন বা পাচ্ছেন, সবকিছু প্রপার ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে, বা প্রপার জিনিস, প্রপার আর কি কি বলবো, হ্যাঁ ডকুমেন্টসই বলতে পারেন, বা প্রপার প্রুফ বলতে পারেন যে আমি এই কারণের জন্য নিচ্ছি, সেটা রাখতে হবে। এটা হলো অনলাইন বা ইউপিআই ট্রানজাকশনের কথা। এবার শুধু কি আমার এই ক্যাশ জমা লেনদেন করলে আর এই অনলাইনে টাকা জমা তোলা করলে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানতে পারে এবং নোটিশ আসতে পারে? শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে যদি আপনি এফডি করেন 1 বছরে যদি 10 লক্ষ টাকার বেশি যদি আপনি এফডি করেন, মানে ক্যাশ জমা দিন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার নোটিশ আসতে পারে। এছাড়াও আপনি যদি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করেন, দেখা গেল 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করছেন 1 বছরে, সেক্ষেত্রে আসতে পারে। এবং শুধু এটা নয়, শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ড যেটা রয়েছে,
সেখানে যদি আপনার ইনভেস্টমেন্ট 1 বছরে 10 লক্ষ টাকা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স নোটিশ আসতে পারে। এবার আপনার মাথায় একটা প্রশ্ন হতেই পারে যে 10 লক্ষ টাকা, কিন্তু নিয়ম অনুযায়ী তো 12 লক্ষ টাকা। এইখানে আপনাদেরকে একটু আমি আহ, দূর করে দিতে চাই। দেখুন, 12 লক্ষ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যেটা নতুন নিয়ম অনুযায়ী, 12 লক্ষ টাকা যদি আপনার আয় হয়ে থাকে, আপনার ইনকাম যদি 12 লক্ষ টাকা হয়ে থাকে, 12 লক্ষ টাকার মধ্যে আপনার 1 বছরে যদি লেনদেন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো রকম ট্যাক্স আপনাকে দিতে হবে। এইটা হচ্ছে নিয়ম। তার মানে এই নয় যে আপনাকে আহ, মানে সোর্স দেখানোর দরকার নেই। 12 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ব্যাংকে ট্রানজাকশন করে থাকেন, সেক্ষেত্রে কোনো রকম মানে ট্যাক্স সরকারকে দিতে হবে না। আগে ছিল যেটা 10 লক্ষ টাকা, রয়েছে এখন 12 লক্ষ টাকা। কিন্তু 10 লক্ষ টাকা বেশি যখন আপনার ট্রানজাকশন হবে, ব্যাংক কিন্তু সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাতে পারে, এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চাইলে আপনার কাছে নোটিশ দিতেই পারে যে আপনার এত টাকার সোর্স কি, মানে সেটাকে আপনাকে প্রপার প্রুফ রাখতে হবে যে আমার এই কারণের জন্য আমার টাকা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আশা করি ক্লিয়ার আপনাদেরকে করতে পারলাম। এবার এই নোটিশ থেকে কি মানে বাঁচবেন কি করে? এই আয়কর দপ্তর যে নোটিশ আপনাকে ব্যাংকে পাঠাবে, সেখান থেকে বাঁচবেন কি করে? সহজ উপায়, আপনি প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করুন। আপনি ধরে নিন কাজ করছেন, সরকারি কোনো কর্মচারী বা কোনো কোম্পানিতে কাজ করছেন, যাই করুন না কেন, আপনার ইনকামের সোর্স যেটা, সেটা তো আপনাকে দেখাতে হবে। আইটিআর ফাইল করুন। একটা জিনিস মনে রাখবেন, এবার আপনি যখন ক্যাশ জমা ব্যাংকে করছেন, ক্যাশ লেনদেন, এবার ক্যাশের তো কোনো ডিজিটাল রেকর্ড থাকে না। তো সেক্ষেত্রে সেই ক্যাশটা আপনার কাছে কোত্থেকে আসছে, সেটার মানে একটা হিউজ অ্যামাউন্ট যদি ক্যাশ হয়, মনে করুন আপনি কোনো জায়গা বিক্রি করলেন, আপনার কোনো জায়গা বিক্রি করলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সে ক্যাশ দিল, তাহলে সেই যে বিক্রি করলেন সেটা প্রপার রেকর্ড মানে দলিল বা কাগজ আপনাকে রাখতে হবে। আপনি কোনো সোনার গয়না বিক্রি করলেন, সেটা প্রপার কাগজ রাখতে হবে, তারা আপনাকে ক্যাশ দিল, সেই ক্যাশটা কোথেকে আসে, সেই জিনিসগুলো আপনি বা আমার থেকে ভালো আপনি জানবেন, যেহেতু আপনি ব্যাংকটা ইউজ করেন বেশি এবং আপনি রেগুলার ব্যাংক ইউজ করেন, তাই আপনার এইসব বিষয়ে জ্ঞানগুলো আছে, সেটা আমি জানি। তো আমি সাজেস্ট করব যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল কিন্তু আপনাকে করতে হবে, সেটা আপনাকে ট্যাক্স দিতে হোক বা না দিতে হোক। এটা করে রাখলে কি সুবিধা, এই সমস্ত ঝামেলাগুলো হয় না। অনেকে কি করে, মানে করে না, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে না, যার ফলে সমস্যা হয়। এবং অনেকে করে না কারণ ট্যাক্স বাঁচাতে চায়, সেই জন্য করে না। এটা হচ্ছে আসল ব্যাপার আর কি। এবার দেখুন, এই যেগুলো বললাম এই হচ্ছে ব্যাপার আর কি, যে কখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ পাঠাতে পারে, যখনই তারা কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটিস আপনার অ্যাকাউন্টে দেখবে, তখনই আসবে সচরাচর, তার আগে কিন্তু আসবে না। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারলেন, যে যদি আপনি 1 বছরে 10 লক্ষ টাকার মধ্যে লেনদেন করে আছেন, তাহলে কোনো ইস্যু নেই, কিন্তু তার বেশি যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু পাঠাতেই পারেন, বোঝা মুশকিল। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন, সেটা অন করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এন্ড ফাইন্যান্স রিলেটেড এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।